পূর্বাঞ্চলে কিছুটা কমেছে বন্যার পানি। দুদিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর নোয়াখালীতে পরিস্থিতির অবনতি। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের হিসেবে মারা গেছেন ২৭ জন। মৃতের সংখ্যা ২৭, নিখোঁজ লোকের সংখ্যা হচ্ছে ২। কয়েকটি জায়গায় আমরা ফিল্ড হসপিটাল প্রস্তুত রেখেছি। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধের ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের, জানালেন অ্যাটর্নি জেনারেল। আওয়ামী লীগের বিরুদ্ধে করা রিটের শুনানি ১ সেপ্টেম্বর। গুলশান থেকে গ্রেফতার হলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। হত্যা মামলায় আদালতে তোলা হল হাসানুল হক ইনুকে। আমন্ত্রণ যমুনা নিউজ, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। পূর্বাঞ্চলে বন্যার পানি কিছুটা কমলেও ২ দিনের টানা বৃষ্টিতে লক্ষ্মীপুর নোয়াখালীতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। লক্ষ্মীপুর সদরসহ ৫ উপজেলার ৯ লাখ মানুষ জলমগ্ন। ৫৮টি ইউনিয়নের প্রায় প্রতিটি এলাকায় বানের জল ঢুকে পড়েছে। ডুবে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি এবং ব্যবসা প্রতিষ্ঠান। পর্যাপ্ত নৌকা না থাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুর্গম এলাকাগুলোতে যেতে পারছেন না স্বেচ্ছাসেবীরা। নোয়াখালীর মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ায় এসব এলাকায় হু হু করে পানি বাড়ছে। নোয়াখালীতেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। এখনও তলিয়ে আছে পথঘাট। ঘরবাড়ি ডুবে যাওয়ায় আশ্রয়কেন্দ্রে বহু মানুষ। এদিকে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে হাতিয়ার, ঘাসিয়ার, চর নিঝুম দ্বীপও জলমগ্ন হয়ে পড়েছে। প্রত্যন্ত অঞ্চলে নেই ত্রাণ সরবরাহ। এখন পর্যন্ত জেলায় পানিবন্দী ২১ লাখেরও বেশি মানুষ। ফেনী সদর ও সোনাগাজীর পরিস্থিতি এখন উন্নতি হয়নি। এই উপজেলার সবকটি ইউনিয়ন বানের জলে নিমজ্জিত। পরশুরাম, ফুলগাজী, দাগনভূঞা আর ছাগলনাইয়া থেকে পানি নামায় বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। একই সাথে ত্রাণের তীব্র সংকট স্পষ্ট হচ্ছে। পানি কমায় ত্রাণের জন্য ঘর থেকে বেরিয়ে ছুটে আসছেন বানভাসী মানুষ। ঘরে ঘরে দেখা দিয়েছে পানিবাহিত নানান রোগ। জেলার অন্তত ১০ লাখ মানুষ এখনও পানিবন্দী রয়েছেন। এর মধ্যে ১.৫ লাখ মানুষকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। চলমান বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সবথেকে বেশি মারা গেছে কুমিল্লায়, মৃতের সংখ্যা ১০ জন। দুপুরে রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। বন্যায় দ্বিতীয় সর্বোচ্চ নোয়াখালী ও চট্টগ্রামে মারা যান ৫ জন করে। এছাড়া কক্সবাজার জেলায় ৩ জন মৃত্যুবরণ করেছেন। ফেনী, খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়া ও লক্ষ্মীপুরে ১ জন করে মারা গেছেন। এছাড়া মৌলভীবাজার জেলায় ২ জন নিখোঁজ রয়েছে, এমন তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে বন্যা দুর্গত এলাকায় সরকারি, বেসরকারি সহ সব পর্যায় থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে, এমনটা জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। ব্রিফিংয়ে অংশ নেন সংশ্লিষ্ট সবগুলো পক্ষের প্রতিনিধিরা। মন্ত্রণালয়ের সাথে অনলাইনে যুক্ত হয়ে মাঠের বাস্তবতা জানান যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হান। মৃতের সংখ্যা ২৭, এর ভিতরে কুমিল্লা ১০, ফেনী ১, চট্টগ্রাম ৫, খাগড়াছড়ি ১, নোয়াখালী ৫, ব্রাহ্মণবাড়িয়া ১, লক্ষ্মীপুর ১ ও কক্সবাজার ৩। নিখোঁজ লোকের সংখ্যা হচ্ছে ২, আগে যেটি ছিল মৌলভীবাজারের। কয়েকটি জায়গায় আমরা ফিল্ড হসপিটাল প্রস্তুত রেখেছি এবং যেখানে স্বাস্থ্যসেবা দেওয়া দরকার সেটি সেনাবাহিনীর এবং আমাদের সিভিল সার্ভিস কার্যালয়ের চিকিৎসকবৃন্দ তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতির খবর জানবো। আমার সহকর্মী রিয়াজ রায়হান সেখানে রয়েছেন। রিয়াজ, আজ কি নতুনভাবে কোনো এলাকা প্লাবিত হয়েছে কিনা বা বন্যার সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন? আসলে অবনতি হয়েছে কিনা সেটি বলা না গেলেও অন্তত উন্নতি হয়নি সেটুকু বলা যায়। কারণ আমরা যতটুকু ঘুরেছি সকাল থেকে ৩ থেকে ৪টি উপজেলা আমি নিজে সশরীরে গিয়েছি এবং শুধু মূল সড়কে নয়, অনেক ভেতর পর্যন্ত আমরা গিয়েছি। কখনো পায়ে হেঁটে, কখনো নৌকায়, কখনো বুক পানি, কখনো হাঁটু পানি, কখনো কোমর পানিতে। তো
এই এলাকাগুলো ঘুরে আমাদের কাছে যেটি মনে হয়েছে যে পানি এখনও বেড়েছে মূলত সোনাইমুড়ি সেনবাগ উপজেলা, এই দুটি উপজেলায় পানি বেড়েছে এবং বেগমগঞ্জে পুরোটা বেড়েছে। তার মানে 3টি উপজেলায় পুরোপুরি পানি বেড়েছে, সদরের একটি অংশে পানি বেড়েছে। 3টি উপজেলা, আরেকটি উপজেলার অর্ধেক। আর এখন পর্যন্ত বাকি যে 3টি উপজেলা রয়েছে সেগুলোতে খুব একটা পানি ওঠেনি, আর হাতিয়াতে বন্যার কোনো আঁচড় লাগেনি। তো সব মিলিয়ে আসলে নোয়াখালীর মানুষ ভালো নেই, যতটুকু বলতে পারি যে নোয়াখালীর মানুষ ভালো নেই। এখানে তৃণমূল পর্যায়ে অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ তৎপরতা বাড়ানো জরুরি, একেবারে ধরে ধরে যে শুধুমাত্র চোখের সামনে যেগুলো পড়ে বা যেসব আশ্রয়কেন্দ্রগুলো রয়েছে বা রাস্তার পাশে সেগুলোতে না দিয়ে একেবারে প্রত্যন্ত অঞ্চলে খুঁজে খুঁজে এখন অনেক মানুষ আটকা পড়ে আছে। অনেক মানুষ আটকা পড়ে বলতে অনেক মানুষ আসেনি, আশ্রয়কেন্দ্রে আসেনি, নানা কারণে তারা আসেনি, অনেক সমস্যার কারণে তারা আসতে পারেনি। সেসব এলাকা খুঁজে খুঁজে সেসব ঘরবাড়িগুলো খুঁজে বা সেসব পরিবার যারা রয়েছে এখন পর্যন্ত আটকা, তাদেরকে খুঁজে ত্রাণ সরবরাহ জরুরি। আর যদি সেটি করা না যায় তাহলে আসলে মানুষের মধ্যে যে মজুদ যে খাবারগুলো রয়েছে সেগুলো শেষ হওয়ার পরে মানুষের মধ্যে একটি হাহাকার এরই মধ্যে তৈরি হয়েছে এবং সেটি আরও প্রলম্বিত হবে যদি এই ত্রাণ সরবরাহের ক্ষেত্রে যদি সমন্বয়হীনতা থাকে বা সমন্বয় করা না যায়। আর আরেকটি বিষয় হচ্ছে ওষুধগুলো আসলে খুব জরুরি, যেহেতু পানিবাহিত রোগবালাই অনেক বেড়েছে, পাশাপাশি নারীদের পিরিয়ডকালীন যে হাইজিনের যে বিষয়টি সেটিরও খুব নজর দেওয়া জরুরি। এবং আমরা বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছিলাম, অর্থাৎ বিশেষ করে একটি আশ্রয়কেন্দ্রে গিয়েছিলাম, সেখানে স্বাস্থ্যসেবা আছে সেটি নামমাত্র, তবে এটি আরও বাড়ানো দরকার। বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষার জন্য যেসব স্বাস্থ্যসেবা বা ওষুধগুলো দরকার সেগুলো অন্তত আশ্রয়কেন্দ্রগুলোতে পাঠানো খুব জরুরি। রিয়াজ, ধন্যবাদ আপনাকে, থাকুন সেখানে। পরবর্তী আপডেট আপনার কাছ থেকে জেনে নেব। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আমার আরেক সহকর্মী ফেনী থেকে যুক্ত আছেন, আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। রবিন, গত কয়েকদিনের সাথে আজকের পরিস্থিতির কি খুব বেশি পার্থক্য রয়েছে কিনা? প্রত্যন্ত এলাকায় কি খাদ্য সহায়তা পৌঁছানো যাচ্ছে কিনা? শুরুতে একটু বন্যা পরিস্থিতি পার্থক্যটা তুলনা করতে চাই। গতকাল ঠিক সন্ধ্যে 6টায় আমি এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম যেখানে পানি ছিল আমার গোড়ালির খানিকটা উপরে বা হাঁটুর খানিকটা নিচে। সেখান থেকে একটু এগুলেই বলা চলে কয়েক কদম, 4-5 কদম এগুলেই দেখা যাবে আবার সেই পানি রয়েছে এবং এই পথে কোমর অবধি পানি রয়েছে। এটি সম্পূর্ণ আবাসিক এলাকা। এটি হচ্ছে একেবারে ফেনী শহরের ট্রাঙ্ক রোডের পার্শ্ববর্তী যে পেট্রো বাংলা রোড, পূর্ব উকিলপাড়া, ঠিক সেই জায়গাটা। পুরো এলাকাতেই এখনও প্লাবিত অবস্থায় রয়েছে, অর্থাৎ এখনও কোমর সমান পানি, কোথাও কোথাও বুক সমান পানি এই আবাসিক এলাকাতে। এবং সাধারণ মানুষ এখনও ত্রাণ সংকটে, এরা অর্থাৎ শহরের মানুষজনের কথা বলছি যারা ফ্ল্যাটের অধিবাসী, কিন্তু এই পানির কারণে ঘর ছেড়ে বেরোতে পারছেন না এবং প্রতিটা ফ্ল্যাটের বাইরে দিয়ে কোথাও কোথাও বড়শির মতো তারা তাদের ব্যাগ ফেলে রেখেছেন। যদি কোনো ত্রাণবাহী কেউ কোনো যান যায় অথবা কেউ কোনো স্বেচ্ছাসেবকরা যায় কোনো ত্রাণ নিয়ে, তারা যদি কিছু দেয় সেই প্রত্যাশা। আর জরুরি প্রয়োজনে সেই কোমর সমান পানি ডিঙিয়ে, বুক সমান পানি ডিঙিয়েই তারা নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র কিনছেন। এই এলাকার মতো ফেনী শহরের ভেতরেই আরও বেশ কিছু এলাকা রয়েছে। আর সদর উপজেলার কথা যদি বলতে চাই, আরও অনেক এলাকা রয়েছে যেগুলো এখনও পানির নিচে তলিয়ে আছে। মূল সড়ক থেকে পানি নেমেছে, কিন্তু যে বসত ভিটে বসবাস যেখানটায় সেই সব আসলে এখনও পানির তলে তলিয়ে আছে। আমি দিনের শুরুতেই গিয়েছিলাম ফুলগাজী, সবচাইতে বিপর্যস্ত এলাকাগুলোর একটি পরশুরাম, ফুলগাজী, সেই সব এলাকাগুলো সেখান থেকে পানি নামতে শুরু করেছে। মূল যে সড়ক ফেনী এবং ফুলগাজী, সেই সড়কের কিছু কিছু জায়গায় এখনও পানি আছে, কিন্তু মোটামুটি যান চলাচল শুরু হয়েছে বলা চলে। অর্থাৎ ভারী যান যেগুলো, যেমন বড় বড় পাওয়ার ট্রেলার, ট্রাক কিংবা বড় বাস, সেসব চলাচল করতে পারে সেই সড়কে। কিন্তু পার্শ্ববর্তী এলাকাগুলো সেগুলো এখনও কিন্তু পানির নিচে তলিয়ে। সাধারণ মানুষ এখনও আশ্রয়হীন অবস্থাতেই আছেন, তারা এখনও ঘরে ফেরার মতো পরিবেশ আসলে সৃষ্টি হয়নি। ত্রাণের যে সংকট সেটি এখনও রয়েছে এবং প্রত্যন্ত এলাকা কিংবা দুর্গম এলাকা যেগুলোতে আসলে কোনো ধরনের যানই পৌঁছতে পারেনি, অর্থাৎ ত্রাণবাহী কোনো নৌকো কিংবা কোনো পাওয়ার টিলার, স্বেচ্ছাসেবকরা কেউ পৌঁছতে পারেনি, সেই সব মানুষজন কিন্তু এখনও ত্রাণের সেই সংকটে রয়েছে। পাশাপাশি নতুন করে দেখা দিয়েছে বন্যা পরবর্তী যে পানিবাহিত রোগ সেই সব, এবং সেই চিকিৎসায় তারা মেডিকেল ক্যাম্পগুলোতে এখন ভিড়ও করছেন। রবিন, যে সংকটগুলোর কথা বলছিলেন, খুব শিগগিরই সেই সংকটগুলো চিহ্নিত করে সমাধান করা হোক সেই আশাই ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের। আওয়ামী লীগকে নিষিদ্ধের রিটে দল হিসেবে বিবাদী করা হয়নি, সুতরাং এই রিট চলতে পারে না বলে আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মঙ্গলবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে করা রিটের পরবর্তী শুনানির দিন আগামী 1 সেপ্টেম্বর
ধার্য করেছে আদালত। আরও বলেন, সরকার চায় না কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হোক। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র জনতাকে নির্বিচারে হত্যাকাণ্ডে জড়িত থাকায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল চেয়ে ১৯ আগস্ট মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া হাইকোর্টে রিটটি করেন। এদিকে অ্যাটর্নি জেনারেল আদালতকে আরও জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সেই সিদ্ধান্ত আদালত দিতে পারে না। কর্তৃত্ববাদী সরকার এমনভাবে অপরাধে জড়িয়ে পড়েছিলেন, এ ব্যাপারে কারোর কোনো দ্বিমত আপাতত দেখি না। সেই অপরাধের বিচারের সাথে ওই সংগঠনের নিবন্ধন বাতিল করতে হবে, এটাই সরকার মনে করে না এবং সংবিধান সমর্থন করে না। সুতরাং আমরা এই নিবন্ধন বাতিলের বিরুদ্ধে, কারণ এই সরকার সিভিল রাইটস প্রোটেক্ট করার জন্য। গ্রেফতার হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দুপুরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তবে কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে তা এখনও নিশ্চিত করেনি পুলিশ। একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হয়ে শেখ হাসিনার মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি। আদালতে নেওয়া হয়েছে মহাজোটের শরিক ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে। সোমবার রাতে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে ডিবি পুলিশ। সিএমএম কোর্ট প্রাঙ্গণে আছেন আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী। সরাসরি যাচ্ছি তার কাছে। রাব্বি, কখন নাগাদ আদালতে তোলা হতে পারে জাসদ সভাপতিকে এবং তার বিরুদ্ধে হওয়ার মামলার বিষয়ে বিস্তারিত কী তথ্য রয়েছে আপনার কাছে? ইসরাত, আদালতে আনা হয়েছে এই যে জাসদের নেতা হাসানুল হক ইনু, এবং তাকে আর কিছু সময়ের মধ্যে কোর্টে তোলা হবে। এবং এর মধ্যে আমরা জানতে পেরেছি যে নিউমার্কেট থানার যে হত্যা মামলা, সেই হত্যা মামলায় 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। এবং হাসানুল হক ইনু সাবেক মন্ত্রী, সেই সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘদিনের ঐক্যবদ্ধ জোটগত সঙ্গী, এবং এই কারণেই হাসানুল হক ইনুর বিরুদ্ধে রাজধানী এবং রাজধানীর বাইরে বেশ কয়েকটি থানায় কিন্তু হত্যা মামলা হয়েছে। অনেকগুলো হত্যা মামলারই তিনি আসামি। সেক্ষেত্রে প্রাথমিকভাবে পুলিশ নিউমার্কেট থানায় যে হত্যা মামলাটি আছে সেই মামলায় তাকে গ্রেফতার করেছে গতকাল উত্তরা থেকে, এবং তিনি আদালতে আসছেন এই কারণে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি। সেনাবাহিনী এখানে আছে, পুলিশ আছে, এবং সবাই আইনজীবীরা বিশেষ করে বিএনপিপন্থী আইনজীবী, তারা আসলে ইনুর এই আদালতে আসায় তারা ক্ষোভ প্রকাশ করছে। এবং অনেকের হাতেই দেখেছি ইসরাত ডিম নিয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন আনাচে কানাচে। তা ইনুকে ডিম মারতে চায়, এবং সেটি যেন না হয় সেই কারণে আসলে সেনাবাহিনী, সেই সঙ্গে পুলিশ সবাই চেষ্টা করছে, নিবৃত করার চেষ্টা করছে। শুনানি শুরু হবে সন্ধ্যার মধ্যেই, যেহেতু কালকে বিকেলে ইনুকে গ্রেফতার করেছে, তো সন্ধ্যার মধ্যেই আইনি বাধ্যবাধকতার কারণেই শুনানি শুরু হতে হবে। এখন পর্যন্ত আদালতে পরিস্থিতি, আইন শৃঙ্খলা বাহিনী সবাই মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আপনি ধন্যবাদ আপনাকে। বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে সেজন্য উপদেষ্টাদের বিপ্লব ধারণ করতে হবে, আর কোনো ষড়যন্ত্রকারী যেন মাথা চারা দিতে না পারে, এজন্য প্রধান উপদেষ্টাকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। প্রত্যেকটা বাহিনীতে, বিশেষ করে পুলিশ বাহিনীতে এবং প্রশাসনে যারা এই 16 বছর এই অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে তারাই রয়েছে। আমরা প্রত্যেকটি বাহিনীর আসল চরিত্র দেখতে চাই, বর্তমান চরিত্র দেখতে চাই। তারা কি জনগণের পক্ষে না জনগণের বিপক্ষে আমরা উপলব্ধি করতে চাই। ছাত্র জনতার অভ্যুত্থানে ঘটা গণহত্যা তদন্তে বাংলাদেশ জাতিসংঘকে সব ধরনের সহযোগিতা করবে, এমনটাই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে জাতিসংঘের 3 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও বেশি সৈন্য নেয়ার বিষয়ে আশ্বস্ত করেছেন প্রতিনিধিরা। তারা জানান, বাংলাদেশের অবস্থান অক্ষুণ্ণ থাকবে। বৈঠক শেষে জাতিসংঘের হাই কমিশনার দপ্তরের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রোরি মুঙ্গোভেন জানান,
অভ্যুত্থান চলাকালে সংঘটিত নৃশংসতা তদন্তের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকার, শিক্ষার্থী ও সাধারণ জনতা সবাই সহযোগিতা করছে বলেও জানান তিনি। যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দরকার আমরা তাদের সাহায্য সহযোগিতা করব এবং তাদের আমরা আরেকটা রিকোয়েস্ট করছি যেন ইউএন মিশনে আমাদের আরও এখনো আমরা কিন্তু অনেক বেশি, তারপরও আমাদের বেশি করে যেতে পারে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি এবং তারা বলছে যে বাংলাদেশে যারা ইউএনএ কাজ করতেছে আর খুবই ভালো কাজ করতেছে এবং বলছে ভবিষ্যতে এই বাংলাদেশে সবসময় যেন এক নম্বরে থাকতে পারে এই ব্যবস্থা তারা করবে। সব অভিযোগের সত্যানুসন্ধান ইতিবাচকভাবে এগিয়ে চলছে। বাংলাদেশের সরকার, শিক্ষার্থী ও সাধারণ জনগণ সবাই সহযোগিতা করছে। আলোচনা যতটুকু হয়েছে তার পুরোটাই ইতিবাচক। আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সহ ক্যাম্পাসের কয়েকটি স্থানে চলছে বন্যার্তদের জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। তবে অনুদান হিসেবে কাপড় গ্রহণ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সকাল থেকেই নানা শ্রেণী পেশার মানুষ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন, যা চলবে মধ্যরাত পর্যন্ত। নগদ টাকা, ওষুধ, পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য সহায়তা দিচ্ছেন সাধারণ মানুষ। বন্যার্ত ও অসহায় মানুষের সহযোগিতায় নগরীর সর্বস্তরের মানুষ সাড়া দিয়েছেন। তবে শিক্ষার্থীরা আজ থেকে বন্যার্তদের সহায়তায় কাপড় না দেওয়ার অনুরোধ জানিয়েছে। জানায় এই মুহূর্তে সবথেকে বেশি প্রয়োজন শুকনো খাবার, তাই নগদ অর্থ এবং খাবার দেওয়ার আহ্বান জানান তারা। আজও কয়েকটি ট্রাকে বন্যা উপদ্রুত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। দর্শক, এই ছিল যমুনা নিউজ।